নমস্কার। এই ভিডিওটা এমন একটা টপিক নিয়ে তৈরি যেটা বোধহয় আমার আপনার আশেপাশের প্রত্যেকে উপকৃত হবে। কি টপিক? হাঁটু ব্যথা, জয়েন্ট ব্যথা। জয়েন্ট বলতে বিভিন্ন জয়েন্টে ব্যথা। এই সমস্যা এখন মানে মোটামুটি 50 ব্যক্তি বা অনেক ক্ষেত্রে 45 ইভেন 40-এও নেই এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল। সকলের মানে গত কয়েক বছরে দেখা গেছে সেটা হচ্ছে যে হাঁটুতে ব্যথা নেই এমন লোক খুঁজে পাওয়া বড় মুশকিল। তা কেন হয় এবং আমরা কি কি করলে তার থেকে একটু প্রতিকার পেতে পারি বা একটু আরাম পেতে পারি? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি অনেকগুলো পয়েন্ট বানিয়ে রেখেছি যে কারণের জন্য, যে এটা একটা বড় টপিক। তার জন্য অনেকে আমরা ভাবি যে ব্যথা শুধুমাত্র বোধহয় ক্যালসিয়াম ঘাটতির কারণেই হয়। ব্যাপারটা কি আদৌ তাই, নাকি এছাড়া অন্য কিছু অনেক কিছু কারণ আছে? তো আসুন আমরা একটু জেনে নিই। হ্যাঁ, অবশ্যই ক্যালসিয়াম জনিত কারণে ব্যথাপত্র হয়, ডেফিনেটলি হয়, কিন্তু সেটা আমরা পরে আসবো। প্রথম কথা হচ্ছে, কম বয়সে যখন হচ্ছে এই ব্যথাগুলো, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যেটা কারণ, মাসেল স্ট্রেন। মাসেল স্ট্রেন মানে পেশিতে টান ধরছে। কেন ধরছে? প্রচুর কারণ আছে তার। জল কম খাওয়া, বিভিন্ন বাজে পশ্চারে বসে কাজ করা, ধরুন একইভাবে অনেক সময় মানে একইভাবে বসে অনেকক্ষণ ধরে কাজ করা, যারা স্পেশালি অফিসিয়াল কাজকর্ম করেন, কোনো একটা পজিশনে অনেকক্ষণ থেকে যাওয়া, সেটা কাজের সূত্রেই হতে পারে, যে কোনো কারণ হতে পারে। ভারী জিনিস তোলা, খুব ভারী জিনিস কেউ তুলছেন, সেক্ষেত্রে হতে পারে। বয়সজনিত পরিবর্তনও ডেফিনেটলি হয়, যে একটা নির্দিষ্ট এজের পর গিয়ে বয়সজনিত প্রবলেম হয়। নার্ভের সমস্যাও হতে পারে, যে স্নায়ুতে চাপ পড়ছে সে কারণের জন্য হতে পারে। ক্যালসিয়াম ঘাটতি যদি হয় সেক্ষেত্রে কি কি হয়, সেটা হচ্ছে বিভিন্ন জয়েন্টে পেন হবে, কোমরে ব্যথা হবে, হাঁটুতে উঠতে বসতে গেলে লাগবে, যেটা স্পেশালি অস্টিওআর্থারাইটিসের কারণে হয়। অস্টিওআর্থারাইটিস মানে আমার আপনার প্রত্যেকটা হাড়ের জয়েন্ট, মানে দুটো হাড় আছে, এই জয়েন্টটা এইভাবে মুভমেন্ট করে, এই মাঝখানে একটা জেলি জাতীয় বস্তু থাকে, সেটা আস্তে 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 শুকোতে থাকে এবং হাড় দুটো একে অপরের কাছে আসতে থাকে। তখন এরম যখন নড়ে, ঘষা খায়, একে বলে অস্টিও আর্থ্রাইটিস। এর বাইরে কি হতে পারে? একটু ঝিনঝিন ধরা। ঝিনঝিন মানে কেমন একটা অবশ হয়ে যাচ্ছে, বা মনে করুন যে আমি কোনো একটা জিনিস ধরতে যাচ্ছি, শক্ত করে ধরতে পারছি না, বা কোনো একটুখানি কিছু কাজ করলে তখন আর যেন আমি জোরটা ঠিক মতো পাচ্ছি না, এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। তো এবার আমরা করব কি বলতে, কি কিভাবে আমি এর প্রতিকার পেতে পারি, 10টা পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো আপনি যদি একটু ফলো করি তাহলে ডেফিনেটলি এর থেকে অনেকাংশে আরাম পেতে পারি। প্রথম পয়েন্ট কি, সেটা হচ্ছে অন্তত 15 থেকে 20 মিনিট প্রতিদিন আমি একটু রোদ্রে থাকবো। কেন? রোদ্রে থাকলে আমার আপনার বডিতে ভিটামিন ডি তৈরি হয়, খুব জরুরি। কোন সময় থাকবো? একটু সকালের দিকে, যখন রোদটা মৃদু রোদ আছে। দ্বিতীয় কথা, ক্যালসিয়াম ভিটামিন ডি সমৃদ্ধ খাবার দাবার আমরা খাবো। তৃতীয় পয়েন্ট, একটু এক্সারসাইজ করব। সেটা একটু বয়স হয়ে গেলে যারা দৌড় ঝাঁপ বা সেই অর্থে এক্সারসাইজ করতে পারছেন না, অন্তত একটু হাঁটবো, 15-20 মিনিট হোক কি আধ ঘন্টা হোক, একটু হাঁটবো। চতুর্থ কারণ কি, ভাত কম খাবো। কেন ভাত কম খাবো? ভাত খেলে আমাদের শরীরে দুটো সমস্যা হয় বেশি ভাত খেলে। প্রথম সমস্যা হচ্ছে, আমার আপনার বডিতে সেই ভাতটা, কার্বোহাইড্রেটটা একটু বেশি মাত্রায় হয়ে গেলে যখন সেটা বার্ন হচ্ছে না, ফ্যাট আকারে জমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে কোহল সন্ধান, ফার্মেন্টেশন, ছোটবেলায় আমরা প্রত্যেকে পড়েছি। সেইটা হলে ইথাইল অ্যালকোহল আমার আপনার বডিতে তৈরি হয়, বডি একটু লেজি হয়ে যায়। পঞ্চম পয়েন্ট, সবসময় চেষ্টা করব ওজন একটু কমের দিকে রাখার, কারণ আমার এই পুরো বডির ওজনটা কিন্তু মেনলি হাঁটু, গোড়ালি এই অংশেই পড়ে। তো আমি যত ওজন কম রাখবো তত আমার এই ওজন বেশিটা পড়বে না, ওটা একটু আরাম পাবে। কম ঘুমোবো। অনেকে আছি আমরা সঠিক ঘুমের টাইমটা ছাড়াও প্রচুর সময় ধরে শুয়ে আছি, বসে আছি, হালকা ঘুমাচ্ছি, এরম জাতীয় ঘটনা ঘটছে।
তো সেটা আমরা করব না। মোটামুটি দিনে 7 ঘন্টা ঘুমানো এনাফ, তার বেশি কোনো প্রয়োজন নেই। 7 নম্বর পয়েন্ট, একবারে বেশি খাবার খাবো না, অল্প অল্প করে বারে বারে খাবো। বেশি খাবার একবারে খেলে আমার বডির পুরো এনার্জি সেই খাবারটাকে হজম করার পেছনে ব্যয় হয়, তখনই দেখবেন একটু ঝিমানি লেগে যায়। দেখবেন স্পেশালি দুপুরে যদি আপনি বেশি একটু ভাত খেয়ে নেন, বা রাত্রে যদি একটু ফাস্ট ফুড বেশি পরিমাণে খেয়ে নেন, সেটা বিরিয়ানি হোক বা যে কোনো খাবার হোক, তখনই দেখবেন আমার শরীরে একটু লেথার্জি আসে। দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট যার মধ্যে ক্যালসিয়াম আছে, ডিম, এগুলো একটু খাবো, প্রোভাইডেড আমার ডাক্তার যেন, মানে যদি আমার বয়স বেশি হয় এবং কোলেস্টেরল বেশি থাকে, বা ওই জাতীয় কোনো লিভারের সমস্যা না থাকে, বা ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, আমি ডেফিনেটলি একটু দুধ জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করব। জল অবশ্যই সারাদিনে 3 লিটার খাবো, যাতে আমার মাসেল স্ট্রেন না হয়। এবার সেটা কি একবারে খাবো না, আস্তে 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 খাবো। 10 নম্বর পয়েন্ট, একটু বেশি শাকসবজি খাবো, কারণ ওতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই ফাইবার আমাদের কি করে, খাদ্য খুব ভালোভাবে হজম হতে সাহায্য করে। তাই জন্যে একটুখানি ফাইবার জাতীয় খাবার খাবো, ছাতু খেতে পারি। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট কথা, রুটি আমরা যারা খাই, ডেফিনেটলি সকলেই খাই, আটাটা যেন চালু আটা হয়, চাক্কি আটা বা ভুসি শুদ্ধ আটা হয়, কারণ ওই ভুসিটা আপনার আবার শরীরে হজম হতে সাহায্য করে। দেখবেন গরু মোষ এদেরকে ভুসি খাওয়ানো হয়, ওদের কিন্তু কখনোই হজমজনিত সমস্যা হয় না। তো আমরা মানুষরা কি করি, নিজের খাবারের ভুসিটাকে চেলে ওদেরকে খাওয়াচ্ছি, ওর পেট ভালো হচ্ছে, আমার পেট খারাপ হচ্ছে। লাস্ট আর একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা বলবো, যারা ক্যালসিয়াম এবং আয়রন ট্যাবলেট খান, দুটো ট্যাবলেট একসাথে খাবেন না। এটা একে অপরের শোষণটাকে কমিয়ে দেয়। তাই জন্যে অন্তত 3 থেকে 4 ঘন্টার গ্যাপে আমরা আয়রন এবং ক্যালসিয়াম ট্যাবলেট খাবো, তাহলে দুটোই আমার বডিতে সঠিকভাবে শোষণ হবে। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে এই জয়েন্ট পেন, হাঁটুর পেন, বর্ধিত ওজন, এটা অনেকটা আমরা কন্ট্রোলে রাখতে পারবো। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখা খুব জরুরি, যদি এই সমস্যা কন্টিনিউ চলতে থাকে, অবশ্যই আমরা ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করব, সঠিক ডাক্তারবাবুর থেকে সঠিক চিকিৎসা নেব এবং আরও ভালো থাকব। যদি কারোর এই সংক্রান্ত কোনো কোশ্চেন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আমরা ব্যক্তিগত যোগাযোগ করে সেটা সমাধান করার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে নিজের আশেপাশের লোকজনের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, ফেসবুকের ফ্রেন্ড লিস্টের সকলের সাথে শেয়ার করুন। আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।